1805 সালে যে জঙ্গলমহল তৈরি হয়েছিল সেটি এখন 18টি জেলায় বিভক্ত। আচ্ছা আচ্ছা, এই নামকরণটার পিছনে একটা হিন্ট আছে, মানভূম আর মানবাজারের মধ্যে 32 এবং 33, এটা খুব টার্নিং পয়েন্ট এই জঙ্গলমহল জেলার মধ্যে। তো এটি তো মানভূমের গর্ভ থেকে জন্ম, সেজন্য মানভূমের যা ঐতিহ্য, যা উত্তরাধিকার, এটাই হলো পুরুলিয়ার পূর্বসূত্র। 1896 সালে বাংলার ভাগ্যাকাশে একজনের দেখা দিল, যিনি বাংলাকে বিভক্ত করেছিলেন। পুরুলিয়ার জন্ম সোনার মতো এক বিস্ময়কর কাহিনী। কোনো জেলার জন্ম মানে শুধু প্রশাসনিক সীমারেখা নয়, মানে সেই মাটির মানুষ, তাদের রক্ত মাংসে গড়া ইতিহাস, তাদের গান, নাচ, শিল্প, সংগ্রাম আর এক অদম্য চেতনার গল্প। এই পর্বে আমাদের সঙ্গে আছেন এক অসামান্য চিন্তক, লেখক, গবেষক তথা শিক্ষক ডক্টর দয়াময় রায়। তিনি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত, বর্তমানে একটি মডেল স্কুলের প্রধান শিক্ষক, আর একাধারে পুরুলিয়ার লোক সংস্কৃতির প্রকৃত ইতিহাস রক্ষক। তার সাহিত্যিক অবদান বিস্ময়কর। পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার জীবন ও শিল্প থেকে শুরু করে পুরুলিয়ার লোকশিল্পী ও লোক সংস্কৃতি, অগ্নিভূমি এক অগ্নিবিহঙ্গ, পুরুলিয়ার পথে প্রান্তরে, আবার কবিতার জগতে অমৃতাক্ষরা, বিশ্বকাপে কিংবা সাম্প্রতিক গবেষণামূলক কাজ, সবই পুরুলিয়ার সত্তাকে বারবার বিশ্বের সামনে তুলে ধরেছে। তিনি শুধু লেখক নন, তিনি সম্পাদক, গবেষক, শিক্ষক এবং পথপ্রদর্শক, যিনি বিশ্বাস করেন লোক সংস্কৃতি মানুষের আত্মপরিচয়। তার লেখা বহু পাঠ্যপুস্তক ইতিমধ্যেই নতুন প্রজন্মকে সমৃদ্ধ করেছে। এই পর্বে ডক্টর রায় আমাদের শোনাবেন পুরুলিয়ার জন্মের গল্প, লোক সংস্কৃতি ও ইতিহাসের অজানা অধ্যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে মাটির ঐতিহ্য পৌঁছে দিতে হবে। এটি শুধু একটি পডকাস্ট নয়, এটি একটি যাত্রা, যেখানে পুরুলিয়ার গান, ধুলোমাটি, ইতিহাস আর আত্মার সঙ্গে আমাদের এক অদৃশ্য বন্ধন তৈরি হবে। তাই এই পর্বটি মিস করবেন না। পুরুলিয়ার জন্ম নিয়ে কথোপকথন আপনাকে নতুন করে ভাবাবে নিজের মাটি ও সংস্কৃতি সম্পর্কে। প্রথম কথা স্যার, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন। প্রথম সত্যি কথা বলতে আমি আপনার সাথে বসতে পেরে খুব গর্ববোধ করছি। মানে আমার প্রথম যখন এই প্রশ্নটা মাথায় আসে যে পুরুলিয়ার ইতিহাস নিয়ে আমি একটা এরকম সিরিজ বানাতে চাই বা পুরুলিয়ার জন্ম নিয়ে একটা ইতিহাস বানাতে চাই, তো মানে পুরুলিয়ার ইতিহাস নখদর্পণে আছে এরকম হাতে গোনা কয়েকজন মানুষই আছেন এখানে, তার মধ্যে আপনি অন্যতম। আপনি আমাদের পুরুলিয়ার ইতিহাস সম্বন্ধে যতটা জানেন বা যতটা কন্ট্রিবিউট করেছেন বাকিদের জানানোর প্রতি, সেটা হয়তো মানে অনবদ্য একটা অবদান। তার জন্য মানে আমি এত গর্ববোধ করছি আজকে আপনাদের তো বুঝতে পেরে যে হয়তো আমার তো যোগ্যতা নেই আপনাকে প্রশ্ন করার মতো। তাও আপনি যে আমাদেরকে অপরচুনিটিটা দিলেন যে আমরা আজকে আপনার সাথে বসে কথাবার্তা করতে পারবো, যার থ্রু দিয়ে আমরা স্পিকার আই মিন অডিয়েন্সদের কাছে, ভিউয়ার্সদের কাছে এই এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পুরুলিয়া সম্বন্ধে পৌঁছতে পারবো, পরবর্তী প্রজন্মকে আমরা আরো অ্যাওয়ার করতে পারবো যে আমরা কত একটা রিচ, একটা কালচারালি রিচ জায়গাতে আমরা থাকি বা এর ইতিহাসটা কি। তার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমত যে আপনি আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছেন, এবং দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, তো প্রথমে স্যার জানতে চাইবো যে আমাদের পুরুলিয়ার জন্ম কি পড়ে? এটা তো সবার কাছে প্রশ্ন থাকে, এটা যে প্রথমে পুরুলিয়ার জন্ম হলে তো হবে না। তাহলে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানো যেমন থাকে, তেমনি সলতে পাকানোর একটা ব্যাপার আছে। আমরা সাধারণভাবে বলি যে আমরা দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার মানুষ। দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা মানে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে, অর্থাৎ জঙ্গলমহলে যেতে হবে। 1805 সালে ব্রিটিশ সরকার এই এলাকাটাকে তারা যখন সামলাতে পারেনি প্রশাসনিক দিক থেকে, এখানকার মানুষ হচ্ছে প্রচণ্ডভাবে বিদ্রোহী,
সে কারণে তারা কি করলো, তারা এটাকে ভেঙে দিল। আচ্ছা, আমি আমি আপনার ইন্টারাপ্ট করছি। জঙ্গলমহল বর্তমানে কোন রিজনটাকে আমরা কাউন্ট করতে পারি? একদমই ঠিক কথা। 1805 সালে যে জঙ্গলমহল তৈরি হয়েছিল সেটি এখন 18টি জেলায় বিভক্ত। আচ্ছা, ঝাড়গ্রাম অবধি, বাঁকুড়ার কিয়দংশ, পুরুলিয়ার কিয়দংশ এবং পূর্বতন সিংভূম যে জেলা, আর এখন সিংভূমও অনেকগুলি জেলা হয়ে গেছে, এই সমগ্র এলাকাতে নিয়ে জঙ্গলমহল তৈরি হয়েছিল 1805। যা পুরুলিয়া পুরোটা ছিল না? না, পুরুলিয়াতে জেলা ছিল না, পুরুলিয়া মানভূমের একটা জায়গা ছিল। পুরুলিয়া মানভূমের জায়গা মানে মানভূম জেলার একটা সদর দপ্তর হয়েছিল। আচ্ছা, সেটা হচ্ছে 1833 থেকে 1838। আচ্ছা, 5 বছর, মানে 1833 টু 1838 এই সময়টায় মানবাজারে জেলা ছিল সদর দপ্তর। আচ্ছা, মানবাজার থেকে চলে এলো। ওই 5 বছরটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আচ্ছা, এই নামকরণটার পেছনে একটা হিন্ট আছে, মানভূম আর মানবাজার। হ্যাঁ, এই যে এটা মানবাজার সূত্র ধরে অনেক অনেক কথা আছে, আমাদের ওটা আরো ক্লিয়ার করে দেওয়া দরকার যে 1805 সালে জঙ্গলমহল জেলার সৃষ্টি হলো আর ব্রিটিশ গভর্নমেন্ট জঙ্গলমহল জেলা তৈরি করলেন। কিন্তু এখানকার মানুষ এত দ্রোহ তাদের ভেতরে আছে যে তারা কিন্তু বিদ্রোহ শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে। জল জমি জঙ্গলের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটা এত তীব্রতম আকার ধারণ করলো যে ব্রিটিশ গভর্নমেন্ট ওই জঙ্গলমহল জেলাও রাখতে পারল না। আচ্ছা, 1833, 32 এবং 33 এটা খুব টার্নিং পয়েন্ট এই জঙ্গলমহল জেলার মধ্যে। ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের এখানকার শ্রমজীবী মানুষের, কৃষকদের, এখানকার যারা আদিম অধিবাসী, সে তাদের দ্রোহটাকেও ছোট করে দেখানোর জন্য এরা বললো এটা হাঙ্গামা, এরা বললো এটা চুয়ার বিদ্রোহ। আসলে এখানকার মানুষের যে সংগ্রাম সেটাকে ছোট করে তারা দেখিয়েছে। এই 1833 সালে এরা জঙ্গলমহলকে ভেঙে দিল, আবার ভেঙে দিয়ে মানভূম জেলার জন্ম দিল। আচ্ছা, তার সদর দপ্তর হলো মানবাজার, যেটা আমি সূত্রাকার আগে বলছিলাম যে 5 বছরের একটা গুরুত্বপূর্ণ পর্ব আছে। আবার সেটা চলতে থাকলো। আমাদের 38 সালে সদর দপ্তরটা পুরুলিয়াতে চলে এলো। তার কারণ হলো যে পুরুলিয়া অনেক আগে একটি শহর হিসাবে গড়ে উঠেছে। সেই পুরুলিয়াতে 1838-এ সদর দপ্তর চালু করলো। এটা চলতে থাক, ফলে এই পুরুলিয়া বললে 1956 আমাদের আসতে হবে, আর ওই যে বললাম 1838-এ আসতে হবে, তাহলে আমরা পুরুলিয়াকে খুঁজে পাবো। কিন্তু এটি তো মানভূমের গর্ভ থেকে জন্ম, সেজন্য মানভূমের যা ঐতিহ্য, যা উত্তরাধিকার, সেটা হলো এখানে চললেই নাচ, এখানে বললেই গান, তাই না? এবং এই যে নাচ এবং গানে এটা একটা আকর্ষণ, একে বলে লোকভূম, একে বলে গানভূম, একে বলা হয় নাচভূম। গানভূম নাচভূম সমান মানভূম। আচ্ছা, এই হচ্ছে মান। সেই মানভূমের ঐতিহ্য, মানভূমের যা বৈশিষ্ট্য, সেটা আমরা বহন করছি। অর্থাৎ একটা স্বাধীন চেতা জাতি হিসেবে, ভারতবর্ষের একটি প্রদেশের অধিবাসী হিসেবে আমরা সেই মানভূমীয় যে ট্র্যাডিশনগুলো, সেগুলোকে আমরা বহন করে চলেছি, আমাদের জেলার মানুষ বহন করে চলেছেন। এই যে কোনো সময় এখানে দ্রোহ সবচেয়ে বেশি হয়েছে। বঙ্কিমবাবুর একটা কথা আছে যে বাংলার ইতিহাস নাই, বাঙালির ইতিহাস না। বঙ্কিমবাবু বলেছেন, কেন বলেছেন না, আমাদের যা ইতিহাস রচিত হয়েছে সব ব্রিটিশদের দ্বারা। তো ব্রিটিশ তা বলেই তো ব্রিটিশ চুয়ার বিদ্রোহ বলেছে, তো তা বলেই তো ব্রিটিশ হাঙ্গামা বলেছে। হাঙ্গামা মানে ছোট করে দেখিয়েছে। যেখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছে, চূড়ান্ত সাঁওতাল বিদ্রোহ হয়েছে, একবারে মানে এত বছর ধরে সেটা চলেছে, এত মুন্ডা বিদ্রোহ হয়েছে এই এলাকায়, তো সবটা মিলিয়ে তো হয়েছে। তাহলে সেই জায়গাটাকে ছোট করে দেখা, এবং আমাদের এখানকার যারা অধিবাসী তারা তো ইতিহাস লিখে যান, লিখে ফলে যা তারা লিখেছে সেটাই ইতিহাস হয়েছে।
পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যদি মানভূম না হতো তাহলে ইতিহাসটা আমরা সঠিক ইতিহাস আমরা পেতাম না। কারণ এখনকার লেখকেরা মানভূম, পুরুলিয়া, জঙ্গলমহল, ছোটনাগপুর সর্বত্র যা আমাদের যে রুটগুলো আছে সেই রুটগুলো ধরে তার ইতিহাস রচনা করছে বলেই আজকে আমরা পুরুলিয়াকে একটা সমৃদ্ধশালী জায়গা বলে দেখতে পাচ্ছি। এটাই হলো পুরুলিয়ার পূর্বসূত্র। আচ্ছা, তো স্যার একটা কথা, যে যদি জিওগ্রাফিক্যালি আমরা দেখি বর্তমানে পুরুলিয়ার যা পরিমিতি, মানভূম কি এক্স্যাক্টলি তাই ছিল? না, আমরা ত্রিখণ্ডিত। আচ্ছা, মানভূমের ভাষা আন্দোলন উত্তর পর্বে 1 নভেম্বর পুরুলিয়া জেলার জন্ম যখন পেল, তখন বিহারের কংগ্রেস সরকার কৃষ্ণ সিংহ আর আমাদের পশ্চিমবঙ্গের ডক্টর বিধান রায়ের যে সরকার, এই দুটি সরকার তখন থাকে। এবং এই যে ভাষা আন্দোলনের ফলে যে বঙ্গ বিযুক্তি থেকে বঙ্গ ভুক্তি আমাদের ঘটল, তখন আমাদের হাত কাটা গেল, ডান হাত, অর্থাৎ ইচাগড়, চান্ডিল, পটমদা 3টি থানা ডান হাত কাটা গেল। আমরা যদি পূর্বের দিকে মুখ করে দাঁড়াই কলকাতার দিকে, তাহলে আমাদের ডান হাত ছিল ওটা ইচাগড়, চান্ডিল, পটমদা। মানভূমের মোট জেলা থানা ছিল 21টি, ওদিকে 3টি থাকলো। আর আমাদের বাম হাত মানে এই যে চাষচন্দন কেয়ারি যে এলাকাটি, হ্যাঁ, এই এলাকাটি আমাদের থেকে চলে গেল। আচ্ছা, এই দুটি মানে পার্ট ছিল, মানভূমের পার্ট ছিল, যেটা এখন বোকারো জেলা। বোকারো এই যে ধানবাদ পর্যন্ত যে সুবিস্তৃত যে খনিজ অঞ্চল, হ্যাঁ, এই 5টি থানা আমাদের কর্তৃত হলো, খণ্ডিত হলো মানভূম, একটা ছোট্ট করে একটা পুরুলিয়া জেলার জন্ম। এই হচ্ছে আমাদের পুরুলিয়ার সাধারণ একটা ইতিহাস। আচ্ছা, আর আপনি বলছিলেন যে বঙ্গ বিযুক্তি থেকে বঙ্গ যুক্তি। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্ট। হ্যাঁ, এটা কি একটা যদি বলি, এটা হচ্ছে যে আমরা তো বেঙ্গলেরই ছিলাম, আমাদের দিকে অনেক লোক আমরা বড় ভুল বলি যে আমরা বিহারের ছিলাম। আমরা এটা অনেকেই বলে, অনেকে আমরা এটা ভুল বলি, আসলে ইতিহাসকে আমরা বিকৃত করি। অনেকেই কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমরা কবে বিহারে ছিলাম এইটা আগে বলা দরকার। এটার ইতিহাসটা দীর্ঘ ইতিহাস, ওইটা একটা জটিলতর ইতিহাস। সেটা হচ্ছে যে 1837 সালে ব্রিটিশ গভর্নমেন্ট একটা ঘোষণাপত্র দিয়েছে। সে ঘোষণাটা হচ্ছে কি, যে এখানকার যে মুঘল আমল থেকে অনুসৃত যে ভাষা, সরকারি মাধ্যমের যে ভাষা, সেই ভাষার বদলে আঞ্চলিক ভাষা ব্যবহারের একটা তারা নোটিফিকেশন জারি করে 1837। কেটা গেছে আঞ্চলিক ভাষার উপর গুরুত্ব আরোপ। আসলে ব্রিটিশ কিন্তু তখন ওটা বোঝেনি যে এর ফলে এখানকার মানুষ তাদের ভাষায় এবারে তার গুরুত্ব তারা বুঝতে পারবে এবং তারা আন্দোলন করবে। ফলে ওই যে ভাষাটি চলে গেল, ওই যে উর্দু চলে গেল, আরবি চলে গেল, তার বদলে যে সংস্কৃত এলো, আঞ্চলিক ভাষার গুরুত্ব বাড়লো। তখন থেকে একটা দিকি আন্দোলন চলতে থাকলো আঞ্চলিক ভাষা। সাধারণভাবে এটা কথা খুব একটা আলোচিত হয় না, এটা অন্তরালেই থেকে গেছে। তখন বাংলার মধ্যেই ছিল। হ্যাঁ, আচ্ছা, তখন তো আমরা বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে, আচ্ছা, আমরা তো বাংলা। তখন এই 19 শতকের একেবারে শেষ পর্বে, অর্থাৎ 1896 সালে বাংলার ভাগ্যাকাশে একজনের দেখা দিল, যিনি বাংলাকে বিভক্ত করেছিলেন 1904 সালে, যেটা 1905 সালে ভঙ্গ যে আন্দোলন তো ওটাকে রক্ষা করার আন্দোলন, বঙ্গভঙ্গের যে প্রস্তাব কার্যকরী করেছিল সে হচ্ছে লর্ড কার্জন, অ্যান্ড্রু ফ্রেজার। এরা সবাই মিলে 3 মাথা মিলে তারা কি করলো না, বঙ্গভঙ্গের একটা প্রস্তাব তারা ব্রিটিশ গভর্নমেন্টে চাওয়া, ভারত সরকার সচিবকে জানান। এইটা হলো আমাদের মাথা কাটা যাওয়া ব্যাপার। সেটা কি, সেটা দিকি করতে করতে 1904 সালে সেটাকে ওরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, 5 সালে ইমপ্লিমেন্ট করলো, 1905 বঙ্গভঙ্গ হয়ে গেল। আমাদের এই বাংলাকে দুটো দ্বিখণ্ডিত করলো, বাংলা ভাষাভাষী অঞ্চলকে। এক হচ্ছে বাংলা ভাষাভাষী অঞ্চল,
আর দুই হচ্ছে ওখানে ধর্মীয় একটা মেরুকরণ করলো, হিন্দু আর মুসলমানের একটা ধর্মীয় মেরুকরণ করে বাংলার যে ঐক্য, বাংলার যে সংহতি, বাংলার যে সংগ্রামী চেতনা, সেইটাকে তারা ভাঙবার চেষ্টা করল। এটা তারা ভেঙে দিল। এর বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধিতার আন্দোলন শুরু, যেটা আমরা পড়ি বঙ্গভঙ্গ আন্দোলন বলে। যেটাকে আমরা ভুল করে কখনো কখনো বঙ্গভঙ্গ আন্দোলন বলে বই ওটাই পড়ানো হয় এসন। হয়তো অসচেতনতায় কোনো জায়গায় কিছু কেউ বলে ফেলেন, আসলে ওটা বঙ্গভঙ্গ আন্দোলন না, ওটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এবং সেটি 3-4টি ধারায় সেটি প্রবাহিত হয়েছিল। এবং এই যে হলো, এই আন্দোলনটা তীব্রতম আকার ধারণ করছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে 500-র বেশি বক্তৃতা, চিঠি, প্রতিবাদপত্র একক রবীন্দ্রনাথই করেছে। সমগ্র মানে মানুষ তো করেইছে, রবীন্দ্রনাথের কথাই বলছি। এবং বিভিন্ন সকলেই তার গান, স্বদেশপ্রেমের গান। 1911 সালে 12ই ডিসেম্বর হচ্ছে খুব ইন্টারেস্ট আমাদের এই বাংলার ইতিহাস। 1911 সালে 12ই ডিসেম্বর কি করে দরবার ডে, বিখ্যাত ভারতের ইতিহাসের একটা, অন্তত বাংলার ইতিহাসের ক্ষেত্রে কলঙ্কিত শব্দটা বলবো না, কিন্তু খুব ঘটনাবহ। রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি এসেছিলেন 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লিতে দরবার ডে করবার। এই যে তীব্রতম আন্দোলন চলছিল, বঙ্গভঙ্গ বিরোধিতার আন্দোলন, এটা এরা রদ করে দিল, মানে বঙ্গভঙ্গ রদ করে দিল। আচ্ছা, ওই দরবার ডেতে বঙ্গভঙ্গ রদ ঘোষণা হলো। তাহলে আমরা কি ভাবলাম, আমাদের অবিভক্ত বঙ্গপ্রদেশ থেকে গেল। আমরা এটা ভাবলাম কুশলী ব্রিটিশ আমাদের অস্থিমজ্জায় আঘাত করল, কলকাতাকে, রাজধানী যে কলকাতা, সেই রাজধানী নিয়ে চলে গেল দিল্লিতে, আসল জায়গায় আমাদেরকে খতম করে দিল। এইটা হলো একটা। কপাল পুরল কার? কপাল পুরল যে পূর্ণিয়া জেলা আছে বিহারের, যে ওই অংশটা, ওই অংশটা চলে গেল ওদিকে পশ্চিমবঙ্গ থেকে বিহার এবং উড়িষ্যা প্রদেশ। তখন বিহার আর উড়িষ্যা প্রদেশ একসঙ্গে ছিল। আচ্ছা, 1911 সালের 12ই ডিসেম্বর তখন বিহার উড়িষ্যা প্রদেশ একসঙ্গে ছিল, একটি রাজ্য একটি রাজ্য ছিল। আরেকটি কপাল পড়ল কাদের? কপাল পড়ল আমাদের, অর্থাৎ মানভূমের অধিবাসীদের। মানভূমকে তারা যুক্ত করে দিল বিহার উড়িষ্যা প্রদেশের। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কে তারা কি সাপোর্ট করেছিল? না। তারা কি করলো? তারা আমাদের এই যে একটা তীব্রতম আন্দোলনের সংস্কৃতির, লোক সংস্কৃতির একটা যে ধাত্রীভূমি, সেই জায়গাটাকে তারা বিহার উড়িষ্যা প্রদেশের সঙ্গে যুক্ত, এবং সেটি কার্যকর করার দিন ঘোষণা করা হলো 1 এপ্রিল 1912। আচ্ছা, এখন চুক্তি হলো বানপুর বিহার, এই প্রথম। আচ্ছা, তাহলে 1911 থেকে, বা যদি আমরা 1912 সালের 1 এপ্রিল থেকে ধরি, তাহলে 1956 মানে 44 বছর। তাহলে মাত্র 44 বছর আমরা কোথায় ছিলাম? আমরা বিহারে ছিলাম। উড়িষ্যা তো পরে আবার উড়িষ্যা বিহার আলাদা হয়ে গেছে। আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে বিহার উড়িষ্যা প্রদেশের মধ্যে ছিলাম। তাহলে আমরা কবে বিহারে ছিলাম? 44 বছর, 19 বছর, বাকি তো বাংলায় ছিলাম। তাহলে এই যে ইতিহাসের যে নেতিবাচক যে আলোচনা, এই আলোচনাটা তো পরিষ্কার হওয়া দরকার। নিশ্চয়ই সামনে অনেক ভ্রান্তি আছে, এটা আমাদের মধ্যে একটা ভ্রান্তি থাকে যে আমরা তো বিহারেই ছিলাম, हम बिहारी है, बिहार में रहेंगे। আবার আমরা বলছি ওই সময়ের আন্দোলন, আমরা বাঙালি, আমরা বাংলায় যাব। এই যে তীব্রতম আন্দোলন শুরু হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, এইটা হচ্ছে তার একটা ইতিহাস, তার একটা ইতিবৃত্ত। আপনি একটা কথা বললেন যেটা খুবই মানে নোটিসেবল, যে এই গোটা আন্দোলনটা বা গোটা যে এই আপনি এতটা ঘটনা বললে, শুরুতে একটা প্রথম ওয়ার্ড ইউজ করলেন যেখানে আমি ক্লিক হয়েছে ব্যাপারটা, যে
শুধু ভাষাটাই কিন্তু একটা বড় বীজ রোপণ করেছিল আন্দোলনটার পেছনে, যে ভাষার পার্থক্যটা। আপনি যখন বললেন যে মোগল আমল থেকে যে ভাষাটা চলে আসছিল তার পরিবর্তে আমাদের আঞ্চলিক ভাষার প্রাধান্য দেওয়াটা, একদম এইটা এই মানে শুধু একটা ভাষা একটা আন্দোলনকে কিভাবে লিড করলো? আসলে আমরা জন্মের পরেই তো ভাষাই শিখি, আমরা মা বলে ডাকি। যে কোনো মানুষের মাতৃভাষা হচ্ছে তার তো মুখের ভাষা, তার তো মায়ের ভাষা। মাতৃভাষাকে রবীন্দ্রনাথ মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছেন। তো ভাষাকে যদি আঘাত করা হয় তাহলে তো কত বড় কাণ্ড হতে পারে পৃথিবীতে আমরা দেখেছি, অনেকগুলি ঘটনা দেখেছি। কিন্তু আমাদের সৌভাগ্য বা আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে প্রথম ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে এই বাংলার এই দক্ষিণ পশ্চিম সীমান্ত, পৃথিবীর মধ্যে প্রথম ভাষার আন্দোলন। আচ্ছা, 1912 সালের 1 এপ্রিল থেকে। আর তার আগে কোথাও কোনো ভাষা আন্দোলন হয়নি। তার তৎপরবর্তী বহু পরে 1948 সাল থেকে মূলত বাংলাদেশের ভাষা আন্দোলন তীব্রতম আকার ধারণ। আমরা শুনে রাখি যে এইটাই শুধুমাত্র প্রথম আলো হচ্ছে বাংলাদেশ একটা। বাংলাদেশের ভাষা আন্দোলনের তীব্রতা এত বেশি কারণ সেটা একটা দেশ গঠন হচ্ছে। আমাদের এখানকার ভাষা আন্দোলনের তীব্রতা হয়তো বাংলাদেশের ভাষা আন্দোলনের তীব্রতার সঙ্গে মিলবে না, কিন্তু একটা জেলা গঠন হয়েছিল। ঠিক তেমনি ভাবে অন্ধ্রপ্রদেশ যে গঠন হয়েছে সেখানেও ভাষা আন্দোলন তীব্রতম আকার ধারণ করে একটা রাজ্য গঠন হয়েছে। ফলে ভারতবর্ষে অদ্ভুত বৈশিষ্ট্য ভাষার উপরে আছে, যেটার উপর কথা আমরা বলছিলাম, যে একটা জেলা গঠন হয়, একটা দেশ গঠন হয়, আর একটা রাজ্য গঠন হয়। কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলন তার যে সংগ্রাম, তার যে ইতিহাস ঐতিহ্য, কত মানুষ সেখানে প্রাণ দিয়েছে, বরকত, সালাম, জব্বর, এই যে তার যে লড়াই, এবং সেই লড়াই সেই দেশের জন্ম দিয়েছে, সেই জন্য তার গুরুত্ব, তার প্রচার প্রসার সে তো বেশি হবেই, পটে স্বাভাবিক। অন্য দিক থেকে একটা দেশকে তো জন্ম দিয়েছে বাংলা ভাষার আন্দোলনকে কেন্দ্র করেই। আর তার অনেক পরে 1961 সালে আরেকটি ভাষা আন্দোলন হয়েছে আসামের কাছাড়ে বরাটি উপত্যকায়, সেখানে তো 11 জন শহীদের মৃত্যুবরণ করেছে। ফলে এগুলো গুরুত্ব বেশি পাবেই। এই যে মৃত্যু, আমাদের এখানকার ভাষা আন্দোলনে মৃত্যু ঘটেনি কার, অদ্ভুত ব্যাপার, কিন্তু নির্যাতিত হয়েছে। কিন্তু আমাদের সুদীর্ঘ ভাষা আন্দোলন 1912 টু 1956 এত দীর্ঘতম, প্রথম তো বটেই, এবং দীর্ঘতম ভাষা 44 ইয়ার্স, 40 বছর। অন্যদিকে 2000 সাল থেকে সারা পৃথিবীব্যাপী যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে যাপন করা হয়, লালন করা হয়, পালন করা হয়, সেটা তো বাংলাদেশের জন্য। ফলে তার গুরুত্বটা থাকবেই। তা সেটা প্রচারের, সেটি প্রসারের, সেটি ঐতিহ্যে মানুষের, বাংলা ভাষাভাষী মানুষের, পৃথিবীব্যাপী যে 30 কোটির অধিক যে বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের কাছে সেটা খুবই গৌরবের, এবং আমাদের সবার কাছে সেটি গৌরবের। কিন্তু ইতিহাসগত দিক থেকে তো আমরা কম গৌরবের অধিকারী নই, কিন্তু সেটা চর্চিত হয়নি, সেটা অনুশীলিত হয়নি, সেটা মুকুরেই থেকে গেছে। এইটা হচ্ছে বড় বেদনার একটা। কোথায় উল্লেখ পাওয়া যায় না, আমি দেখিনি কোথায় উল্লেখ আছে। আপনি যেরকম বললেন যে পৃথিবীর প্রথম, মানে সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ প্রচন্ড গুরুত্বপূর্ণ। না, এর উল্লেখ তো আছে, খুবই এর উল্লেখ আছে যে ব্রিটিশ গভর্নমেন্টের যে চিঠি চাপাটি যা 1905 সালে, সেখানে তার উল্লেখ আছে যে মানভূমকে যে বঙ্গ বিযুক্ত করা হচ্ছে। 1947 সালের যে মেমোরেন্ডাম রিকমেন্ডেশন, সেখানে তার উল্লেখ আছে। আর 1956 সালের স্বাধীন ভারতে রিকমেন্ডেশনে তো উল্লেখ আছে। এই তথ্য তো অসাধারণ সব তথ্য, এগুলো তো সব রয়েছে, কিন্তু এই তথ্যগুলো নিয়ে সবাই তো আমরা চর্চা করিনি। এই হয়েছে। হ্যাঁ, তো এই যে ভাষা আন্দোলনের কথাটা বলছেন আপনি, আমাদের এই পুরুলিয়া বা মানভূম,
তো এটার নেতৃত্ব কারো কারা দিয়েছিলেন? মানভূমের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বলতে গেলে প্রথম অবস্থায় সকলেই দিয়েছিল, অর্থাৎ যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করছিলেন, আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ, তারা সবাই আন্দোলন করছিলেন। কিন্তু দেখা গেল যে এই আন্দোলন, এই বঙ্গ বিরোধিতার যে আন্দোলন, তৎপরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনকারীদের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়ে যায়। আচ্ছা, কিন্তু সেটা হতে একটু সময় লেগেছিল। আসলে মানভূমের ভাষা আন্দোলনটি ত্রিস্তরীয়। এক হচ্ছে 1912 থেকে 1920। তখন বাংলার শুধু নয়, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে মহান ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর আবির্ভাব ঘটে গেছে 20 সালের মধ্যে। এবং তখন তারা বললেন যে এখন আমাদের ব্রিটিশকে তাড়াতে হবে, তাহলে এই ভাষার যে সমস্যা, ভাষার যে প্রশ্ন, এই যে ভেতরের যে আমাদের সমস্যাগুলো, এগুলো আমরা স্বাধীনতার পরে মিট আপ করবো বলে ভাবা যাবে। এবং দেখা গেছে যে 1912 থেকে 1920 পরে তৎপরবর্তী সময়ে যতবার জাতীয় কংগ্রেসের যে সভা হয়েছে, সেখানে ভাষার প্রশ্নটা এসছে এবং ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবি উঠেছে 1928 সালে, 1927 সালে। এবং মানভূম কংগ্রেসের যে সভা হয়েছিল রামচন্দ্রপুরে, যার সভাপতিত্ব করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে অন্নদা প্রসাদ চক্রবর্তী এই মানভূমের মানে যে বঙ্গ বিযুক্তি ঘটেছে, বঙ্গভক্তির কথা সেখানেও উল্লেখিত হয়েছে। তারপর এটা স্বাধীনতা আন্দোলন এত তীব্রতম আকার ধারণ করলো, মানভূমের বুকে নেতাজি এসে গেল। এটা চলল 47 করেই মানভূমের মানুষ আবার দাবি তুলল, আচ্ছা যে আমাদের বঙ্গ ভক্তির ব্যাপারটা কি হবে। এই 48 সালে সেটা চূড়ান্ত আকার মিলল। মার্চ মাস থেকে সভা হলো বান্দোয়ানের জিতান গ্রামে। সভায় বিতর্ক তৈরি হলো কংগ্রেসের ভেতরে, কংগ্রেস বিভাজিত হয়ে গেল কংগ্রেস। এবং তারা এসে পুরুলিয়ার যে শিল্পাশ্রম আছে সেটি সভা বসলো এপ্রিল মাস। সেই সভায় বিভাজিত কংগ্রেস থেকে একটা সংগঠনের জন্ম, যার নাম হচ্ছে লোকসেবক সংঘ। এই নেতৃত্বে চলে এলো লোকসেবক সংঘ। তার আগে কিন্তু লোকসেবক সংঘের কোনো অস্তিত্ব ছিল না। তারপর তারা তীব্রতম আন্দোলন শুরু করল। সেই আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছে লোকসেবক সংঘ, কিন্তু বাকি তো সমস্ত মানুষ সহায়তা করেছে। বিভিন্ন সংগঠন, সংস্থা, বার অ্যাসোসিয়েশন, হরিপদ সাহিত্য মন্দির থেকে সেকালের বামপন্থী মানুষেরা, ব্যক্তি এবং সংস্থা, এই আন্দোলন চলতে থাকলো। তারা পাকবিরায় সভা করল, যে পাকবিরা এখন আমাদের ভাষা ভূমি, যেখান থেকে 1956 সালে 20 এপ্রিল 1025 জনের মতো পদযাত্রী বঙ্গ ভক্তির আন্দোলনকে সফল করার জন্য কলকাতায় পদযাত্রা করেছিল। সেটি আমাদের ঐতিহাসিক একটি দিন। তারপর তো ইতিহাস যা বলে যে ত্রিকণ্ডিত করে আমাদের বাংলা ভক্তি আমরা ঘটাতে পারলাম। কিন্তু এটা কেন হলো না, 1948 সালে বিহার গভর্নমেন্ট একটা নোটিফিকেশন জারি করল যে সব বিদ্যালয়ে হিন্দিতে পড়ানো হবে আর রামধুন গীত হবে। এই ধরনের এই যে দুটি সার্কুলার বিআইয়ত মানভূম, সেই সার্কুলার আমাদের মানে মানভূমবাসীর, বাংলাভাষী মানুষের বুকে ভীষণভাবে সেটা আঘাত করেছে। তার জন্য এত আন্দোলন আরো তীব্রতম আকার ধারণ করছে। এবং সিনেমা হলগুলোতে ওই যে ইন্টারভেল যখন হয়, তখন বিজ্ঞাপন করা হলো যে লার্ন হিন্দি, বলে হিন্দি আমাদের মাতৃভাষা। অথচ মানভূমের 87% মানুষ বাংলা ভাষ, 11% মানুষ তখন হিন্দি ভাষ, আর 2% অন্যান্য যারা হতে পারে। তাহলে এই অবস্থা, এই আন্দোলন তীব্রতম আকার ধারণ করার পর বাংলা ভাষার এই আন্দোলন বাংলা সাহিত্যে কতটা অবদান করেছে? এত পত্রপত্রিকার জন্ম হয়েছে,
60-এর দশকে জেকে কলেজকে কেন্দ্র করে অধ্যাপকরা এবং এখানকার যারা গবেষক তাদেরকে নিয়ে ছত্রাক পত্রিকা, একটা পত্রিকা গোষ্ঠী তৈরি হয়েছে। এরকমভাবে মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের পত্রিকা, কবি নির্মল হালদার সহ অনেকেই, সৈকতরক্ষী তারা, কিংবা তার পরবর্তী ক্ষেত্রে আমরা 70-এর যিশু, এই যে ধারণাটা তারা সমাজের মধ্যে চালিত করলো এই যে সাহিত্যের ক্ষেত্রে, সেটা 80-র দশকে গিয়ে অনেকটা বাড়লো। 80-র দশক, তারপর বিগত শতকের শেষ যে 10 বছর, সেটাও অনেকটা বেড়েছে। কিন্তু 2004 সালের পরে একেবারে আমাদের জেলায় একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে আমাদের এই লেখালেখির জগৎটা। প্রচুর কবি, লেখক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক তারা লিখতে শুরু করেছে। এখন যদি আমরা হিসাব করে বলি, তাহলে আমার কাছে যা হিসেব রয়েছে 143 জন কবি এখন আছে পুরুলিয়া জেলায়। 143 জন কবি যারা চর্চা করে কম বেশি। আচ্ছা, তার মধ্যে মানে নাম বলে তো আর শেষ করা যাবে না একবারে। আর প্রতি সপ্তাহে এখন মনে হয় যে প্রতি সপ্তাহে একটা না একটা গ্রন্থ কিন্তু প্রকাশিত হচ্ছে বাংলা ভাষা সাহিত্যিক। আরেকটা বড় ব্যাপার হয়ে গেছে যে 1956 শুধু না, 1970-80 পর্যন্ত যা ইতিহাস আমরা পড়েছি, সেই ইতিহাসটা কিন্তু এখানকার কারো লেখা ইতিহাস খুব একটা আমরা পড়িনি। এখানকার মানুষ কিন্তু ইতিহাসটা রচনা করেনি খুব একটা, সব কাজ করে গেছে, সংস্কৃতি চর্চা করে গেছে, কিন্তু ইতিহাসকে রচনা করার জায়গায় ছিল না। কিন্তু তারপরে যখন 80-র দশকের পরে দেখা গেল যে এখানকার মানুষ, ভূমিপুত্র যারা, তারা ইতিহাসটা রচনা। আচ্ছা, ওটা 1980 পরে হয়েছে। বেশিরভাগ সূচনাটা হয়েছে, এবং এখন তো সেটা চূড়ান্ত আকার নিয়েছে। সেটা আমাদের একটা গর্বের জায়গা যে এখন পুরুলিয়াতে যে কাব্য চর্চা হচ্ছে, যে সাহিত্য চর্চা হচ্ছে, সারা বাংলার মানুষ আমাদেরকে তাকিয়ে থাকে, আমাদের দিকে, আমাদেরকে আহ্বান করে যে হ্যাঁ সত্যি একটা আন্দোলনের মতো তৈরি হয়েছে, সাহিত্যের আন্দোলন তৈরি হয়েছে। ভাষার আন্দোলন থেকে সাহিত্যের আন্দোলনে তৈরি হয়েছে, ভাষা থেকে আমরা সাহিত্যে আসতে পেরেছি। এবং সেটার মূল কারণ হচ্ছে এই মানভূমের ভাস্কর। এটা আমার মত, এবং এই মতটা আমি সারা জীবন লালন করব। ইতিহাস তাই কথা, সে কথাই বলে। কারণ ব্রিটিশদের ইতিহাস এবং অন্যান্যরা যা ইতিহাস রচনা করেছে, সে সিপাহী বিদ্রোহ উত্তরকাল থেকে, সেই ইতিহাসের নবতর ইতিহাসও তো রচিত হচ্ছে যে এই গানটা এরকম, এই গানটা আমাদের, এই গানটা এখানকার মানুষের, এই নাচটা এরকম, ছৌ নাচ এভাবে তৈরি, ছৌ নাচের রুট এই ভাষা, এই লোকভাষা, পুরুলিয়ার যে লোকভাষা তার সমৃদ্ধ ভাষা, বা এখানকার ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার একটা যোগসূত্র আছে, বা এখানকার লোকগানের সঙ্গে যে ঝুমুর গানের সঙ্গে চর্যার গানের যে একটা যোগসূত্র আছে, এগুলো কারা বলছে? এগুলো আসিফ হক। তার আগে তো কেউ বলেনি। এটা মানভূমের ভাষা আন্দোলন আমাদের সাহিত্যকে যতখানি সমৃদ্ধ করেছে, সংস্কৃতির চেতনাকে উন্নত করেছে। তাই আজকে আমাদের যেটা দরকার, এই যে ধারাটা, এই যে ধারণাটা, এটাকে ধারালো করা দরকার, এটাকে ধারাবাহিক করা। অসাধারণ, অসাধারণ স্যার। আপনার সাথে কথা বলে আমার খুব খুব মানে নিজেকে খুব গর্বিত অনুভব করছেন। আর এই কনভারসেশনগুলো এতদিন হয়তো পাবলিকের সামনে পর্যন্ত আসেনি, যে আজ আপনি তুলে ধরবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমিও সত্যিকার খুব গর্ববোধ করছি, কেননা আমি একটা মিডিয়া হতে পেরেছি যার থ্রু দিয়ে আমি সবার সামনে এই কথাগুলো আনতে পারছি, আপনাদের বড়দের গাইডেন্স পেয়ে যেটা আমি আনতে পারছি। আর পুরুলিয়া নিয়ে হয়তো কথা বললে আর একটা এপিসোড হয়তো হবে না, আমাদের হয়তো আরো অনেক প্রশ্ন আমার মাথায় এখন ঘুরছে। পুরুলিয়া হচ্ছে আকর বুম, সত্যি লোক সংস্কৃতির খনি বলে বহু কথা আছে। তার মধ্যে ভাষা আন্দোলনের কিছু কথা আমরা বললাম, ছোট মতন করে আপনি যে একটা কথা আমার বললে, যেটা আমার মাথায় খুব জোর স্ট্রাইক করলো, যে ওইটা নিয়ে মানে আমার কথা বলতেই হবে আপকামিং কিছু এপিসোড, যে চর্যাপদের সাথে মানভূমের ভাষার কতটা
মানে কি কানেকশন আছে। এবং তা সত্ত্বেও আমরা যখন স্কুলে পড়েছিলাম যে বাংলা ভাষার 5টি ভাগ আছে, বা ঝাড়খণ্ডী, রাঢ়ী, এসব নিয়ে, তো ঝাড়খণ্ডী ভাষার সাথে কি কানেকশন, এইসব নিয়ে আমার প্রচুর প্রশ্ন মাথায় হচ্ছে, যেগুলো বলবার একটা জায়গায় আমরা থাকি। নিশ্চয়ই, যেগুলো হয়তো স্যার এই এপিসোডে হয়তো হচ্ছে না, কিন্তু আমরা পরবর্তী এপিসোডে এগুলো নিয়ে আমরা কনভারসেশন করবো। ধন্যবাদ স্যার ওনার আজকে সময়টা দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, নমস্কার আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।